সালামু আলাইকুম। আপনারা দেখছেন ক্লাসরুম টিউব। আমি সাথে আছি আওয়াল হোসেন। গত পর্বে পার্ট 1 এ আমরা আর্থিক বিবরণীর বিশেষ করে বিষাদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করব তার বিস্তারিত আলোচনা করেছি। এই ক্লাসটি দেখার আগে আমার অনুরোধ থাকবে পার্ট 1 অবশ্যই দেখে নেবেন, কারণ সেখানে আমি সমস্ত নিয়ম ব্যাখ্যা করার একদম সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ওই ক্লাসটি দেখলে আপনার এই ক্লাসটি সহজ লাগবে, সেইটা না দেখে এইটা দেখলে আপনি উপকৃত হবেন না। সো আমার প্রথম রিকোয়েস্ট থাকবে আপনার জন্য যে ওই ক্লাসটি দেখে আসুন। তো ক্লাসটি দশম শ্রেণীর জন্য আমি একটি বোর্ড কোশ্চেন সলভ করব। ঢাকা বোর্ড 2023 অর্পিতা এন্টারপ্রাইজের রেওয়ামিল ও অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। তো এইখানে দেখেন আমাদের একটি রেওয়ামিল দেওয়া আছে। রেওয়ামিলের যে এন্ট্রিগুলো আছে, প্রথমে আছে উত্তোলন ও মূলধন। আমাদের উত্তোলন হচ্ছে 20,000 টাকা এবং মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা। আমার নগদ তহবিল আছে 20,500 টাকা, বেতন আছে 24,000 টাকা এবং বকেয়া বেতন আছে 2,000 টাকা। 10% বন্ধকি ঋণ আছে আমাদের, সেটা 40,000 টাকা। কুড়িন সঞ্চিতি আছে 3,500 টাকা। যন্ত্রপাতি 70,000 টাকা। আয়কর আছে 5,000 টাকা এবং শিক্ষানবিশ সালামি 4,000 টাকা। বেতন 5 বছরের জন্য 20,000 টাকা। দেনাদার 30,000, পাওনাদার 10,000। ক্রয় আছে আমাদের 1,10,000 টাকা এবং বিক্রয় 1,40,000 টাকা। এইটা একটা রেওয়ামিল দেওয়া আছে। তো আর্থিক বিবরণীতে রেওয়ামিলের নিচে আমাদের বেশ কিছু সমন্বয় থাকে, যেইটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের খুব মনোযোগ দিয়ে এই সমন্বয়গুলো দেখতে হবে। যেমন সমন্বয় একে দেখেন, এখানে আছে অবিকৃত পণ্যের মূল্য 28,000 টাকা। যেই পণ্যটি অবিকৃত মানে এই বছর আমাদের বিক্রি হয়নি, আমরা এটাকে সমাপনী মজুদ পণ্য বলি। সমাপনী মজুদ পণ্য আমাদের দুই জায়গায় বসাতে হয়। প্রথমত মনে রাখবেন যে সমাপনী মজুদ পণ্য আমরা শিখেছিলাম যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় বিক্রিত পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ পণ্য মাইনাস করতে হয় এবং এই সমাপনী মজুদ পণ্য আমাদের চলতি সম্পদ। যেহেতু এই পণ্যটা এই বছরের লাস্টে মজুদ আছে, এই বছরের হিসাব শেষ, আমরা এটা বিক্রি করিনি, সো এটা আমাদের সম্পদ, চলতি সম্পদ। আর সাধারণত প্রত্যেকটা সমন্বয় আমাদের দুই জায়গায় বসবে। হ্যাঁ, একটা হচ্ছে বিষদায় বিবরণীতে এবং আর্থিক অবস্থার বিবরণীতে। 2-3টা সমন্বয় আছে যা শুধু বিষদায় বিবরণীতেই বসে, আর্থিক অবস্থার বিবরণীতে বসে না। সেইটা আমরা অঙ্ক করতে করতে যদি পাই এক্সপ্লেইন করবো ইনশাল্লাহ। 2 নাম্বার যে সমন্বয় আছে দেখেন, ধারে পণ্য বিক্রয়। এইবার আপনি চিন্তা করেন যে আপনি যদি বাকিতে পণ্য বিক্রি করেন, সেটা সমন্বয় আছে, তার মানে এই রেওয়ামিলে যে বিক্রয় আছে 1,40,000 টাকা, এখানে এই বিক্রয়টা 3,000 টাকা নাই। সো এই যে আমি ধারে পণ্য বিক্রি করছি, এর কারণে আমার বিক্রয়ের পরিমাণ বাড়ছে, এটা বিক্রয়ের সাথে যোগ হবে। প্রত্যেকটা সমন্বয় দুই জায়গায় কাজ হবে, এইটা মাথায় রাখেন। তাহলে একটা আমি কি পাইলাম, যেহেতু আমি ধারে বিক্রি করছি আমার বিক্রয়ের পরিমাণ বাড়বে, বিক্রয়ের সাথে যোগ দিব। দ্বিতীয় কি দেখেন, আমি যদি ধারে পণ্য বিক্রি করি তো সে তো আমাকে টাকা দেয়নি, তা সে যেহেতু আমাকে টাকা দেয়নি তার কাছে আমি টাকা পাবো, মানে আমার দেনাদারের পরিমাণও বাড়বে, সুতরাং এই দেনাদারের সাথেও যোগ হবে। প্রত্যেকটা সমন্বয় দুই জায়গায় কাজ হবে। তারপরে কি আছে, যন্ত্রপাতির উপর 5% অবচয় ধার্য করতে হবে। দেখেন এই যে আমি যন্ত্রপাতি ব্যবহার করলাম, এটা 1 বছরে আমার যে অবচয় হলো, এটা আমার ব্যয়। কেমন ব্যয়? পরিচালন ব্যয়। কারণ আমি ব্যবসা পরিচালনা করতে গিয়ে এই যন্ত্রপাতি ক্ষয় হয়েছে, এটার অবচয় হয়েছে, এই জন্য এটা পরিচালন ব্যয়। সো যন্ত্রপাতির অবচয় আমার পরিচালন ব্যয়ে যাবে। আর কোথায় যাবে? অবচয়ের কারণে আমার যন্ত্রপাতির মূল্য কমে গেছে। আপনার অবচয় হওয়ার কারণে আপনার যন্ত্রপাতি যা ছিল, এই যে আমাদের যে যন্ত্রপাতি ছিল 70,000 টাকা,
এটা এখন আর 70,000 টাকা থাকবে না, বছর শেষে কমে যাবে, তাই যন্ত্রপাতি থেকে এটা মাইনাস করতে হবে। সো আমরা 3টা সমন্বয় পেলাম এবং প্রত্যেকটা সমন্বয় আমাদের 2 জায়গায় কাজ হবে, এইটা মাথায় রাখবেন যে প্রত্যেকটা সমন্বয় 2 জায়গায় কাজ হবে। হ্যাঁ, এক বিশদায়ী বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে একবার। সো আমরা প্রশ্নগুলি দেখি যে আমাদের আসলে কি করতে বলছে। ক নম্বরে বলছে যে অর্পিতা এন্টারপ্রাইজের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে বলছে। খ নম্বরে বলছে যে মোট মুনাফা 63,000 টাকা ধরে নিট মুনাফা অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। একটা বিষয় খেয়াল করেন যে আমি বলছিলাম পার্ট 1-এ যে বিশদায়ী বিবরণীর 3টা পার্ট, মোট মুনাফা, পরিচালন মুনাফা এবং নিট মুনাফা। এখানে আমাদের মোট মুনাফা দেওয়া আছে, আমাদেরকে নিট মুনাফা বের করতে বলছে, মানে পরের 2টা অংশ করতে বলছে, পরিচালন মুনাফা এবং নিট মুনাফা। আর গ নম্বরে বলছে যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, মানে পুরো ব্যালেন্স শিটটা করতে বলছে। সো প্রথমে আমি যদি ক নম্বরের উত্তরটা করি, দেখেন যে অর্পিতা এন্টারপ্রাইজের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। উত্তোলন বলতে আমরা বুঝি যে ব্যবসা থেকে মালিক যদি কোনো কিছু নিয়ে যায়, সহজ কথা, সেটাই উত্তোলন। এখন ব্যবসা থেকে মালিক নগদ টাকা নিতে পারে, ব্যবসা থেকে মালিক আপনার পণ্য নিতে পারে, ব্যবসা থেকে মালিকের আয়কর প্রদান হতে পারে। সো এগুলা উত্তোলন, এইগুলা যদি থাকে সেগুলো আমরা উত্তোলন হিসাবে যোগ করব। এখন দেখি এগুলা কি কি আছে। সো আমরা যদি দেখি, দেখেন এখানে আছে উত্তোলন ও মূলধন, এই 20,000 টাকা কিন্তু উত্তোলন, মানে এই 20,000 টাকা মালিক নিয়ে গেছে। সো ক নম্বরে উত্তোলনের পরিমাণে আমরা প্রথমে উত্তোলন দিলাম 20,000 টাকা। এইবার দেখেন একটু নিচে আমাদের আয়কর আছে 5,000 টাকা, একটু খেয়াল করেন। সো এই যে আয়কর 5,000 টাকা আছে, সো এটা মালিকের খরচ। তার মানে যেহেতু এটা মালিকের খরচ, টাকাটা কে নিছে? মালিক নিছে। সো এটাও ওয়ান কাইন্ড অফ উইথড্র বা উত্তোলন। দ্যাটস ওয়াই আমরা এইটা এখানে দিয়ে দিলাম। সো আর কিছু নাই, দেখেন এখানে আর কিছু নাই যে মালিক পণ্য নিছে, যদি থাকে সেটাও দিতাম। সো আমার মোট উত্তোলনের পরিমাণ 20,000 এবং 5,000 যোগ করলে আমরা পাবো 25,000 টাকা, এটা ক্লোজ করে দিবেন। দ্যাটস ইট। একদম সহজ প্রশ্ন, আপনার 1 থেকে 2 মিনিটের ভিতরেই ক নাম্বারটা হয়ে যাবে। এবার আমরা খ নাম্বারটা দেখি যে মোট মুনাফা 63,000 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। এখন দেখেন যেহেতু মোট মুনাফা আপনার দেওয়া আছে, আমরা মোট মুনাফা কিভাবে বের করতাম? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বের হয়। এখন মোট মুনাফা তো দেওয়া, সো ওই অংশটা আপনার চিন্তা করার কোনো দরকার নেই। তার মানে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বের হয়। পার্ট 1-এ আমরা শিখেছি ওই অংশটুক বাদ দেন। সো আমরা পরের অংশটুক করব। এই জন্য দেখেন আমরা এইখানে যেভাবে সমাধান করেছি যে অর্পিতা এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী 2022 সালের 31 ডিসেম্বর তারিখে। এইবার খেয়াল করেন, সো আমার যেহেতু মোট মুনাফা দেওয়া আছে, আমি এটা বসিয়ে দিলাম 63,000 টাকা। তো পার্ট 1-এর ফর্মুলা অনুযায়ী মোট মুনাফার পরে আমরা পরিচালন ব্যয় বাদ দিই। দেখেন আপনি পার্ট 1-এর ফর্মুলাটা ভালো করে বুঝেন, মোট মুনাফা বাদ পরিচালন ব্যয়। তো আমি যে বিষয়গুলি এক্সপ্লেইন করছিলাম যে পরিচালন ব্যয় বলতে বুঝি যে ব্যয়গুলি ছাড়া আমি আমার ব্যবসা চালাতে পারবো না। তো ব্যয় তো আমাদের 3 পদের। নাম্বার 1 হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, নাম্বার 2 পরিচালন ব্যয়, নাম্বার 3 অন্যান্য ব্যয়। প্রত্যক্ষ ব্যয় কি? পণ্য ক্রয় করে দোকানে আনার আগ পর্যন্ত যত ব্যয় আছে সব প্রত্যক্ষ ব্যয়। তো সেই ব্যয়গুলি আমাদের এখন লাগবে না, আমাদের লাগবে পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয় কি? যে ব্যয়গুলো ছাড়া আমরা আমাদের ব্যবসা সুন্দর মতো চালাতে পারবো না, সেইগুলাই হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয় কি কি আছে আমাদের একটু খুঁজতে হবে দেওয়া মিলে। যেমন উত্তোলন, মূলধন এগুলা ব্যয় না, নগদ তহবিল হচ্ছে সম্পদ। এই যে দেখেন বেতন আছে 24,000 টাকা। সো এই যে বেতন 24,000 টাকা আছে, এইটা কিন্তু আমার পরিচালন ব্যয়। কারণ আপনি যদি ব্যবসা চালান তো আপনাকে বেতন দিতেই হবে, কারণ যে ম্যানেজার আপনার প্রতিষ্ঠানে কাজ করতেছে তাকে বেতন না দিয়ে তো আপনি কাজ করাতে পারবেন না। সো আমি এখানে বেতন বসিয়ে দিলাম 24,000 টাকা।
এখন আমরা প্রশ্ন হতে পারে এই যে বকেয়া বেতন আছে আমরা কি যোগ দিব না? না, রেওয়া মিলের একটা জিনিস আরেকটা জিনিসের সাথে যোগ বিয়োগ হয় না। আবার বুঝেন, রেওয়া মিলের একটা জিনিস আরেকটা জিনিসের সাথে যোগ বিয়োগ হয় না। ৩-৪টা জিনিস আছে যা যোগ বিয়োগ হয়, যেমন মূলধনের সাথে উত্তোলন বিয়োগ হয়, এর দুটোটাই রেওয়া মিলে থাকতে পারে, ১ নাম্বার। এরপরে হচ্ছে আমাদের ক্রয়ের সাথে ক্রয় ফেরত বিয়োগ হয়, হ্যাঁ, ২ নাম্বার। বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা বিয়োগ হয়, ক্রয়ের সাথে ক্রয় ফেরত ক্রয় বাট্টা বিয়োগ হয়, রেওয়া মিলে গেল ৩টা। ৪ নম্বরে হচ্ছে আপনার অনাদায়ী পাওনা থেকে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ হয় রেওয়া মিলে। এর বাইরে সাধারণত রেওয়া মিলের একটা জিনিস আরেকটা জিনিসের সাথে যোগ বিয়োগ হবে না। সো এই বকেয়া বেতন আপনার চিন্তা করার কোনো দরকার নেই। তারপরে দেখেন কি আছে, এই যে বন্ধকি ঋণ আছে আমাদের 40,000 টাকা, এই ঋণের কিন্তু একটা সুদ দিতে হবে। তো সুদটা তো আমাদের ব্যয়। এখন এই সুদটা কি পরিচালন ব্যয় হবে? না, সুদটা অন্যান্য ব্যয়। কারণ আমি যদি ঋণ না নিতাম তাহলে তো সুদটা দিতাম না। আর ঋণ না নিলে কি আমি ব্যবসা করতে পারবো না? অবশ্যই পারবো। সো এটা ঐচ্ছিক, এটা বাধ্যতামূলক না যে আমার এই ব্যয়টা দিতেই হবে। সো এটা ঐচ্ছিক, এটা ছাড়াও আমার ব্যবসা চলবে। সুতরাং ঋণের সুদ পরিচালন ব্যয় হবে না, অন্যান্য ব্যয় হবে। এইবার দেখেন কি আছে আমাদের কুঋণ সঞ্চিতি। আসলে কুঋণ সঞ্চিতি কুঋণ থেকে বিয়োগ করতে হয়, দেখি আমরা রেওয়া মিলে কুঋণ পাই কিনা, মানে অনাদায়ী পাওনা পাই কিনা। অনাদায়ী পাওনা পরিচালন ব্যয়, সেটা থেকে এটা বিয়োগ হবে। সো এটা একটু পরে বসাবো। যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, আয়কর তো উত্তোলন, শিক্ষানবিশ সালামি হচ্ছে আয়, এটা ব্যয় না। এই যে 4,000 টাকা আমার ব্যয় দরকার। বিজ্ঞাপন 5 বছর, দেখেন আমি বিজ্ঞাপন দিছি 5 বছরের জন্য, বাট আমি হিসাব করতেছি 1 বছরের। সো এই 1 বছরেরটা খরচ হবে। আবার বুঝেন, 1 বছরেরটা কি হবে? খরচ হবে। মানে আমি 5 বছরের জন্য 20,000 টাকা বিজ্ঞাপন দিছি, তাহলে 5 বছরের জন্য যদি 20,000 টাকা দেই, আমার প্রতি বছর 4,000 টাকা খরচ হয়, তাই না? তো এই বিজ্ঞাপন খরচটা পরিচালন ব্যয়, কারণ আপনি বিজ্ঞাপন খরচ ছাড়া আপনার ব্যবসা সুন্দর মতো চালাতে পারবেন না। সো বিজ্ঞাপনের অবলোপন 1 বছরেরটা, শুধু এই বছরের ব্যয়টা আমরা দিব, তাহলে 4,000 টাকা। সো এইটা আমরা বসালাম। দেনাদার পাওনাদার, এটা চলতি সম্পদ, চলতি দায়, হ্যাঁ, ক্রয় ও বিক্রয়, এটা প্রত্যক্ষ খরচ এবং ওই যে নির্বিক্রয় যাবে, এটা পরিচালন ব্যয় এখানে আর নাই। দেখি আমরা সমন্বয়ে কিছু পাই কিনা। পরিচালন ব্যয়, অবিকৃত পণ্যের মূল্য, ধারে পণ্য বিক্রয় আছে, যন্ত্রপাতির উপর 5% অবচয় ধার্য করতে হবে। এই যে আমরা যন্ত্রপাতির উপর অবচয় ধরবো, এটা পরিচালন ব্যয়। কারণ আপনি যদি আপনার ব্যবসায় যন্ত্রপাতি ব্যবহার করেন, সেটার অবচয় হবেই, এটা ঠেকাতে পারবেন না। আর আপনি এমন একটা ব্যবসা, আপনি যন্ত্রপাতি ব্যবহার না করেও তো ব্যবসা করতে পারবেন না। সো এই অবচয়টা হবে, এটা পরিচালন ব্যয়। তাই আমরা লিখে দিলাম যন্ত্রপাতির অবচয় 3,500 টাকা। 5% যেহেতু বলছে, জাস্ট আমরা এই যে আমাদের যে যন্ত্রপাতি আছে 70,000 টাকা, এটার ক্যালকুলেটরে 5% করলে 3,500 বের হবে। এইবার দেখেন, আমি বলছিলাম যে কুঋণ সঞ্চিতি, কুঋণ থেকে পরিচালন ব্যয় মাইনাস হয়। তো আমার তো এই অঙ্কের ভিতরে কোথাও কুঋণ নাই, অনাদায়ী পাওনা নাই, তাহলে আমি এটা এখন বসাবো কিভাবে, মাইনাস করব কিভাবে? সো এইটা আমরা সরাসরি এই যে কুঋণ সঞ্চিতি মাইনাস আকারে দিয়ে দিছি। সো এখন যদি আমরা যোগ করি, দেখেন 24,000 যোগ 4,000 যোগ 3,500 বিয়োগ 3,500, আমাদের যে রেজাল্ট আসে 28,000 টাকা। এইটা হচ্ছে আমাদের এই পরিচালন ব্যয়। আর নিয়মে আমরা জানি যে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় মাইনাস করতে হয়। সো এই 63,000 টাকা থেকে আমাদের এই 28,000 টাকা মাইনাস করতে হবে। নিচে একটা দাগ দিতে হবে, আমি এখানে দিতে ভুলে গেছি। সো 63,000 থেকে 28,000 টাকা মাইনাস করলে আমাদের যে রেজাল্ট আসে 35,000 টাকা। এইটা হচ্ছে আমার পরিচালন মুনাফা, 35,000 টাকা। তো সূত্রে আমরা জানি যে পরিচালন মুনাফার সাথে আমাদের অন্যান্য আয় যোগ দিতে হয়। এখন অন্যান্য আয় এখানে আমরা কোথায় পাবো? রেওয়া মিলে বিক্রয় ছাড়া আপনি যত আয় পাবেন সব অন্যান্য আয়। আবার বলি, বিক্রয় ছাড়া যত আয় পাবেন। তো দেখি এখানে আয় আছে কি কি। আয়গুলি আপনার ক্রেডিট পাশে থাকবে, হ্যাঁ, আপনার ডেবিট পাশ দেখার দরকার নেই। বকেয়া বেতন, এটা দায়, কোনো খরচ বকেয়া থাকলে দায় হয়, এটা আয় না, হ্যাঁ। তারপরে দেখেন কি আছে, এই যে শিক্ষানবিশ সালামি 4,000 টাকা, হ্যাঁ, এইটা কিন্তু আমাদের আয়।
মানে আমরা কাউরে শিক্ষা দিয়ে এই টাকাটা পাইছি, এটা আমাদের আয়। সো একটা আয় পাইলাম। আর কোনো আয় আছে? বিক্রয় একটা আয়, কিন্তু বিক্রয় তো অন্যান্য আয় না। অন্যান্য আয় হয়েছে বিক্রয় বাদে যত আয় আছে সব। হ্যাঁ, সো আমরা একটা আয় পাইছি, সমন্বয় কিছু নাই। সেটা হচ্ছে কি শিক্ষানবিশ সালামি 4,000 টাকা। সো যেহেতু একটাই আছে তাই আমি লাস্টের কলামে বসিয়ে দিয়েছি। একটু দেখেন, এই যে শিক্ষানবিশ সালামি 4,000 টাকা, এটাই আমাদের অন্যান্য আয়। সো এই আয়টা আমরা কি করব, এই 4,000 টাকার নিচে একটা অবশ্যই দাগ দিবেন, আমার টাইপিং মিস্টেক হয়েছে একটু। সো 35,000 টাকার সাথে এই 4,000 টাকা যোগ দিলে এই যে রেজাল্টটা, সেটা হচ্ছে এই 39,000 টাকা। এইটা হচ্ছে আমার একটা রেজাল্ট পেলাম। এই টাকার সাথে আমাদের এখন অন্যান্য ব্যয় বাদ দিতে হবে। তো অন্যান্য ব্যয় আমরা কি জানি, মানে যে ব্যয়গুলি ঐচ্ছিক, আমার মানে অত আমি না করলেও ব্যবসা চালাতে পারবো, এই ব্যয়টা বাধ্য না যে ব্যবসা করলে আমার এই ব্যবসা করতেই হবে। আমরা একটাই পাইছিলাম, সেটা হচ্ছে এই যে বন্ধকি ঋণ। এখন এই ঋণের সুদ কিন্তু কোথাও বলা নাই রেওয়া মিলে, দেখেন আছে কিনা, থাকলে সেইটাকে বসাবো। না, রেওয়া মিলে কোথাও সুদ বলা নাই। কিন্তু বলা না থাকলেও যেহেতু আমি 40,000 টাকা ঋণ নিছি, সুদ দিতে কিন্তু আমি বাধ্য। সো আমার সুদ তো দিতেই হবে। এখন এই 40,000 টাকার 10% হচ্ছে 4,000 টাকা সুদ হয়, কিন্তু আমার এখানে তারিখটা দেখেন 1/7/2022। তার মানে পার্সেন্ট দিলে সবসময় 12 মাসের সুদ বের হয়, কিন্তু আমি তো জুলাই মাস থেকে ঋণ নিছি। সো জুলাই থেকে ডিসেম্বর আমার 6 মাস, 6 মান্থ। এখন এই 6 মান্থের সুদ আমার দিতে হবে। তো 12 মাসের সুদ যদি 4,000 টাকা হয়, আমার 6 মাসের সুদ কত হবে? 2,000 টাকা। সো এই যে বন্ধকি ঋণের সুদ এই একটাই আছে, এই জন্য লাস্টের কলামে দিয়েছি। এখন এই 39,000 টাকা থেকে এই 2,000 টাকা বাদ দিলে থাকে 37,000 টাকা। এটাই হচ্ছে আমার নিট লাভ। দেখেন কত সহজ অঙ্ক। আপনি ভিডিওটা একবার, দুইবার, তিনবার দেখেন, বুঝেন, না বুঝলে আমাকে প্রশ্ন করেন, একদম সহজ। আপনি অবশ্যই পার্ট 1 আগে দেখেন, তারপরে এই ভিডিওটা দেখেন। সো এইবার দেখি। সো এইবার আমরা আমাদের গ নাম্বারটা করব যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থার বিবরণী আমরা কিভাবে করি দেখো। এই আর্থিক অবস্থার বিবরণীর জন্য আমরা পার্ট 1-এ একটা ফর্মুলা দিয়েছিলাম যে আর্থিক অবস্থার বিবরণীর দুইটা পার্ট, একটা হচ্ছে সম্পদ সমূহ আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। তো প্রথম পার্ট সম্পদ সমূহে আমাদের 4 ধরনের সম্পদ থাকবে। 1 নম্বর স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। তো স্থায়ী সম্পদ দেখেন, যেই সম্পদগুলি প্রতিনিয়ত পরিবর্তন হয় না, অনেক দিন পর্যন্ত অ্যামাউন্টটা ফিক্সড থাকে, সেটা স্থায়ী সম্পদ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে শুধু পার্সেন্টযুক্ত বিনিয়োগ, মানে আমি সুদের বিনিময়ে কোথাও টাকা পয়সা ইনভেস্ট করছি, সেটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই একটাই। আর চলতি সম্পদ হচ্ছে যেটা অ্যামাউন্টটা আপ ডাউন হবে, সেটা চলতি সম্পদ। আর অলিক সম্পদ আমরা জানি সাধারণত নবম দশম শ্রেণীতে দুইটাই থাকে, একটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন এবং আরেকটা হচ্ছে প্রাথমিক খরচ। হ্যাঁ, এর আরও আছে অনেকগুলি, ইন্টারমিডিয়েটের পরীক্ষা আপনারা পাবেন, বাট 9-10-এ আমার মনে হয় না এই দুইটার বাইরে আসবে। তারপরেও যদি কোনো প্রশ্ন সলভ করতে গিয়ে আমি পাই, সেটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। সো দেখেন, আমরা এখান থেকে দেখে দেখে বসাবো যে আমাদের কি কি সম্পদ আছে। যেমন উত্তোলন মূলধন, এটা সম্পদ না। এই যে আমার নগদ তহবিল আছে 20,500 টাকা, এটা কিন্তু সম্পদ। এখন কেমন সম্পদ? নগদ তহবিলটা হচ্ছে প্রতিনিয়ত আপডেট হয়, চেঞ্জ হয়। আপনার এখন নগদ টাকা যা আছে 5 মিনিট পরেই কিন্তু তা থাকবে না। সো এটা চলতি। সো আমি নগদ তহবিল এই যে চলতি সম্পদে বসিয়ে দিলাম 20,500 টাকা। তারপরে দেখেন কি আছে, আমাদের সম্পদগুলি ডেবিট পাশে থাকবে। এই যে দেখেন যন্ত্রপাতি 70,000 টাকা, এটা কিন্তু সম্পদ। এখন এটি স্থায়ী সম্পদ কেন? কারণ যন্ত্রপাতির দাম মিনিটে মিনিটে পরিবর্তন হয় না, প্রতিদিন পরিবর্তন হয় না, ইভেন 2-4 মাসেও পরিবর্তন হয় না, বছর শেষে গিয়ে একবার পরিবর্তন হয়। তার মানে যেটা মিনিমাম 1 বছরে এর দামটা পরিবর্তন হয় না, পরিমাণটা, সেটাই স্থায়ী সম্পদ। সো আমি স্থায়ী সম্পদে দিলাম যন্ত্রপাতি 70,000 টাকা। এইবার দেখেন আমাদের সমন্বয়ে আছে যে যন্ত্রপাতির উপর 5% অবচয় ধার্য করতে হবে। তো অবচয়ের কারণে যন্ত্রপাতির দাম তো কমে যায়, তো কমে গেলে মাইনাস করতে হবে, তাই মাইনাস অবচয় 5%, 3,500 টাকা বিয়োগ দিলে থাকে 66,000,
500 টাকা। আমার আর কোনো স্থায়ী সম্পদ এই রেওয়া মিলের ভিতরে নাই। ওকে, সো যাই হোক, আমার কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ নাই, আপনি সুদের বিনিময়ে কোথাও টাকা পয়সা বিনিয়োগ করছেন নাই। এরপরে থাকে চলতি সম্পদ। আমরা বললাম এই যে নগদ তহবিল আমরা বসিয়ে দিছি 20,500 টাকা। সম্পদ ডেবিটে থাকবে। দেখি আর কি সম্পদ আছে আমাদের। এই যে দেখেন দেনাদার আছে 30,000 টাকা, এটা কিন্তু সম্পদ। সো আমরা এই যে দেনাদার 30,000 টাকা। হ্যাঁ, এবার সমন্বয় দেখেন 2 নম্বরে বলছে ধারে পণ্য বিক্রয় 3,000 টাকা। তো আপনি যদি বাকিতে কারো কাছে বিক্রি করেন, তার কাছে টাকা পাবেন। তো যদি আপনি কারো কাছে টাকা পান, সে আপনার দেনাদার। এখন সমন্বয় আছে মানে কি, এই দেনাদারের সাথে এই টাকাটা নাই, তাহলে এই টাকাটা যোগ দিতে হবে প্লাস ধারে বিক্রয় 3,000 টাকা। সো আমার টোটাল দেনাদার 33,000 টাকা। সো আর কোনো চলতি সম্পদ কিন্তু আমাদের রেওয়া মিলে নাই। সমন্বয় থাকতে পারে এই যে অবিকৃত মজুদ বা সমাপনী মজুদ, যেই পণ্যটা এই বছর আপনার বিক্রি হয় নাই, সারা বছর ব্যবসা করে এইটা আপনার মানে বেশি আছে। হ্যাঁ, সো এইটা কি হবে, চলতি সম্পদ হবে। তাই আমরা সমাপনী মজুদ এই যে এখানে 28,000 টাকা দিয়ে দিলাম। সো আমার এই তিনটা যদি আমরা যোগ করি, এই যে 20,500, 33,000, হ্যাঁ, 28,000-এর নিচে একটা দাগ দিবেন, তারপরে আপনার টোটাল এই যে 81,500 টাকা। এটা হচ্ছে আমার টোটাল চলতি সম্পদ। এরপরে দেখেন অলিক সম্পদ থাকতেও পারে। এই যে আমাদের যে বিজ্ঞাপন 20,000 টাকা, এই বছর খরচ হয়েছে 4,000 টাকা, এটা তো 5 বছরের জন্য দিছি। তাহলে আমার বিজ্ঞাপন ছিল 20,000 টাকা, এই বছর খরচ হয়েছে 4,000 টাকা, তাহলে বাকি 16,000 টাকা কিন্তু খরচ হয় নাই। তো সেটা আমার সম্পদ ভবিষ্যৎ। এবং এটা কেমন সম্পদ, অলিক সম্পদ। আমরা জানি অলিক সম্পদ সাধারণত নবম দশম শ্রেণীতে দুইটাই আসে, বিলম্বিত বিজ্ঞাপন মানে অগ্রিম বিজ্ঞাপন এবং প্রাথমিক খরচ, এর বাইরে সাধারণত আসে না। এইবার দেখেন অনিশ্চিত হিসাব, এইটা রেওয়া মিলে থাকবে না, এটা দুই পাশের যোগফল যদি বেশ কম হয় তখন আমরা দেখব। এইবার দেখেন আমার দ্বিতীয় যে পার্ট, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব ও দায়সমূহ। তো প্রথমে আমি বসাবো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব সবার আগে আপনি দেখবেন মূলধন আছে কিনা। সো আমার মূলধন আছে 1 লক্ষ টাকা। আমি মূলধন বসালাম 1 লক্ষ টাকা। মূলধন থেকে সব সময় উত্তোলন মাইনাস হবে। আর এখানে আমার দেখেন এই যে উত্তোলন আছে 20,000 টাকা। সো আমি মাইনাস করলাম উত্তোলন। সো 1 লক্ষ থেকে 20,000 টাকা মাইনাস করলে 20,000 টাকার নিচে একটা দাগ দিবেন, আমার থাকে কত, 80,000 টাকা। আমাদের আরেকটা উত্তোলন আছে, যেমন এই যে দেখেন এই যে আয়কর 5,000 টাকা, এটা উত্তোলন। উত্তোলন মানে মালিক টাকা নিয়ে গেছে, সেটা মাইনাস। হ্যাঁ, সো এই 5,000 টাকা আয়কর মাইনাস করলাম, 5,000 টাকার নিচে একটা দাগ দিবেন। সো আমার থাকলো কত, 75,000 টাকা। এইবার দেখেন এই যে আমি 75,000 টাকা লিখছি, আর কিছু আছে অতিরিক্ত মূলধন থাকলে যোগ দিব নাই। ফাইনালি আমার যে নিট লাভটা হয়েছে সেটা যোগ দিতে হবে। আমরা একটু আগে খ নাম্বারে আমাদের নিট লাভ পাইছি কত, 37,000 টাকা। এই 37,000 টাকার নিচে দাগ দিয়ে এটা পার করে দিবেন 1,12,000 টাকা। এটা হচ্ছে আমার নিট লাভ। এটাই হচ্ছে আমার নিট লাভ। সো আমার মালিকানা সত্ত্ব শেষ। তারপরে যেটা থাকে সেটা দীর্ঘমেয়াদী দায়। একটা জিনিসই দীর্ঘমেয়াদী দায়, সেটা হচ্ছে আপনি যদি সুদের বিনিময়ে কারো কাছ থেকে ঋণ নেন, তো সেই রকম একটা আছে। এই যে 10% বন্ধকি ঋণ 40,000 টাকা, এটা আমার দীর্ঘমেয়াদী দায়। আমি বসিয়ে দিলাম, যেহেতু একটাই আছে লাস্ট কলামে 40,000 টাকা। তারপরে বসাবো চলতি দায়। এখন যত দায় আছে এই ঋণ ছাড়া আপনি রেওয়া মিলে সব চলতি দায়। সো আমরা রেওয়া মিল দেখে দেখে বসাই। যেমন এই যে বকেয়া বেতন, এটা একটা চলতি দায়। হ্যাঁ, আমরা এই যে বসায় দিলাম, দেখেন বকেয়া বেতন। তারপরে আর কি আছে, রেওয়া মিলে আরেকটা আছে যে পাওনাদার, এটা আমাদের চলতি দায়। সো আমরা বসাবো পাওনাদার 40,000 টাকা। আরেকটা কি আছে, এই যে আমি ঋণ নিছি, দেখেন রেওয়া মিলে কোথাও কি এই ঋণের সুদটা দেওয়া আছে নাই, তার মানে সুদটা বকেয়া আছে। যদি সুদটা আমি দিতাম, পরিশোধ করতাম, তাহলে রেওয়া মিলে লেখা থাকতো। সো যেহেতু রেওয়া মিলে কোথাও ঋণের সুদ নাই, তার মানে এই সুদটা বকেয়া আছে ডেফিনেটলি। সো খরচ বকেয়া থাকলে চলতি দায়, তাই আমি ঋণের সুদ 2,000 টাকা দিলাম। এটা কিভাবে বের করলাম একটু আগে আমরা বলেছি, 40,000 টাকার 10% 4,000 টাকা, যেহেতু 1/7/2022, তার মানে 6 মাসের সুদ ধরতে হবে। পার্সেন্ট 12 মাসের বের হয়েছে 4,000, 6 মাসের হচ্ছে
2000। সো আমার চলতি দায় এই তিনটাই, এই তিনটা যোগ করে নিচে দাগ দিয়ে যে পার করে দিলাম 14,000 টাকা। এখন দেখেন আমি যদি এইটা যোগ করি, হ্যাঁ, আমার এই যে 1,12,000, 40,000, 14,000, তাহলে হয় 1,66,000 টাকা। এটা দায় পাশ। আর সম্পদ পাশে যদি আমি এইগুলা যোগ করি, এই যে 66,500, 81,500, 16,000, তাহলে এইখানে যোগফল হয় 1,64,000 টাকা। তো দুই পাশ সমান হতে হবে আমার অঙ্ক করা অবশেষ নির্ভুলভাবে। যেহেতু সম্পদ পাশে 2,000 টাকা কম, তাই 2,000 টাকা অনিশ্চিত হিসাব লিখে দিতে হবে 2,000 টাকা। এবার যোগ করলে দেখেন 1,66,000 টাকা। তো আশা করি বুঝতে পেরেছেন। এটাই ছিল। আমি কোথায় কোথায় আপনারা দাগ দিবেন একটু দিয়ে অঙ্কটা আরেকবার দেখাইতেছি, তারপরে আপনারা উঠান। সো দেখেন এই যে 3,500 টাকার নিচে এইভাবে এই যে 3,000 টাকার নিচে আমি এই যে এখানে এই যে দেখেন দাগ দিয়ে দিছি, এই দাগগুলি দিয়ে অবশ্যই করবেন। সো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। এটা ছিল আমাদের ঢাকা বোর্ড 2023-এ আসা। আমি আরও বোর্ড কোশ্চেন আপনাদের সলভ করে দিব। সো এই ক্লাসটি মনোযোগ দিয়ে করেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। ক্লাসরুমের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।